বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। ব্যাংকিং সেক্টরের মূল একটি বিষয় নিয়ে আজকের আলোচনা। ব্যবসায়ীরা ঋণের সুদ বৃদ্ধির কারণে ঋণ প্রবাহ কমে গেছে এবং ব্যবসায়ীরা তাদের লোন নেওয়ার ব্যাপারে বা ঋণ নেওয়ার ব্যাপারে আগ্রহ হারাচ্ছেন। ফলে উৎপাদন ও কর্মসংস্থানের উপরে নেতিবাচক প্রভাব পড়েছে। কথাগুলি বলেছেন ব্যবসায়ীরা এবং বেশ কিছু আলোচক। 22 ফেব্রুয়ারি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি হচ্ছে বেসরকারি খাতের দৃষ্টিতে অর্থনীতির বর্তমান বা বিদ্যমান অবস্থা এবং ভবিষ্যৎ পর্যালোচনা। এখানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আব্দুর রহিম খান এবং উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্সের বেশ কিছু নেতৃবৃন্দ এবং মূল প্রবন্ধ পাঠ করেছেন অতিরিক্ত সচিব বাণিজ্য মন্ত্রণালয় জনাব মোহাম্মদ আব্দুর রহিম খান এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ। এখানে অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আব্দুর রহিম খান বলেছেন, বাংলাদেশের $500 বিলিয়ন অর্থনীতিতে $40 বিলিয়ন রাজস্ব আদায় ঠিক কাম্য নয়, অর্থাৎ আরও বেশি রাজস্ব আয় হওয়া উচিত। এবং কেন এই আয়গুলো হচ্ছে না তার উনি ব্যাখ্যা দিয়েছেন এবং ব্যাখ্যা করেছেন ওনার কিছু, এবং এই প্রবন্ধের মধ্যে সেই বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা করেছেন। উনি বলেছেন, বাংলাদেশের অটোমেশন প্রসেস এবং ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেম কার্যকরী না হওয়া বেশ উদ্বেগজনক। এই কার্যকরী না হওয়া উদ্বেগজনক, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেম কার্যকরী না হওয়া উদ্বেগজনক। এটি কার্যকরী করার পদক্ষেপ কে নেবেন? নিশ্চয়ই সরকার নেবেন, এবং উনি দায়িত্বে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়, এবং এই পদ্ধতি, এই প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের। এই ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেম 2019 সালে প্রকল্পটি হাতে নেওয়া হয় এবং এই 2025 সালের জানুয়ারি মাসে আপনারা শুনে আনন্দিত হবেন যে এই 2025 সালের জানুয়ারি মাসে পার্শিয়ালি ইমপ্লিমেন্টেড হয়েছে, অর্থাৎ 19টি এজেন্সি, কাস্টমস এজেন্সি যেখানে ইন্টিগ্রেটেড হওয়ার কথা সেখানে মাত্র 7টি এজেন্সি ইন্টিগ্রেটেড হয়েছে। ভাবুন, 6 বছরে 19টি এজেন্সির মধ্যে যদি 7টি এজেন্সি ইন্টিগ্রেটেড হয়ে থাকে, তাহলে বাকি যে 12টি এজেন্সি আছে সেটি কয়দিন লাগবে ইন্টিগ্রেটেড হতে, এবং এর সুফল রাজস্ব ডিপার্টমেন্ট কিভাবে পাবে? এবং উদ্বেগ প্রকাশ করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিজে। আমি আশা করব এই পদক্ষেপগুলি ওনারা ঠিকমতো নেবেন এবং নিজেরাই উদ্যোগী হয়ে এই পদক্ষেপগুলি নেবেন। উনি আরও বলেছেন যে ন্যাশনাল লজিস্টিক পলিসি এবং বাণিজ্য সহায়তা যদি ঠিকমতো পাওয়া যায়, তাহলে ব্যবসায়ীদের বাণিজ্য ব্যয় আরও 10 থেকে 15% কমা সম্ভব। আমি বিষয়টি নিয়ে অনেক চিন্তা করেছি এবং আমার কাছে অনেক আশাব্যঞ্জক মনে হয়েছে। যেমন আপনি চিন্তা করুন, বিজনেসম্যানরা ব্যবসা করে 10 থেকে 15% প্রফিটই তো করতে পারেন, তার থেকে বেশি প্রফিট করা তো খুবই দুরূহ ব্যাপার। সেখানে যদি লজিস্টিক পলিসি এবং
যদি বাণিজ্য সহায়তা দেওয়া যায় ভালো মতো, তাহলে আরও 10-15% বাণিজ্য ব্যয় কমবে, অর্থাৎ প্রফিট বাড়বে। ন্যাশনাল লজিস্টিক পলিসিটা কি? ন্যাশনাল লজিস্টিক পলিসি এমন কোনো পলিসি নয় যেটা থেকে বাণিজ্য ব্যয় কমে যাবে। পলিসি না, পলিসি ইমপ্লিমেন্টেশন। ন্যাশনাল লজিস্টিক পলিসি 2024 সালে পাশ হয়েছে। এই পলিসিতে কি আছে? পলিসিতে আছে যে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে তাদের উৎপাদন, বাজারজাতকরণ এবং রপ্তানির ক্ষেত্রে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার এবং দরকার এবং লজিস্টিক সাপোর্ট দরকার সেগুলি ঠিকমতো সাপোর্ট দেওয়া, যোগান দেওয়া এবং সেগুলি তৈরিতে ব্যবস্থা নেওয়া। যেমন রাস্তাঘাট, পোর্ট, কন্টেনার ইয়ার্ড, ব্রিজ, কালভার্ট, নদীবন্দরেরগুলোর উন্নয়ন এবং বিভিন্ন জায়গায় অর্থনৈতিক অঞ্চল তৈরি করা এবং সেটার সাথে সাথে তাদের এখানে কন্টেনার ইয়ার্ড, ট্রাক স্ট্যান্ড এগুলি তৈরি করা। এই সমস্ত কার্যক্রম হচ্ছে পলিসির মধ্যেই আছে যে কি কি করা উচিত। এই পলিসি তো আসলে ইমপ্লিমেন্টেশন প্রসেস তো অনেক দিনের ব্যাপার, দীর্ঘদিনের ব্যাপার, এবং সেটি প্রতি বছর কিছু বাজেট অ্যালোকেশন হবে পরিকল্পনা মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সময় তাদের সুপারিশ অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় সুপারিশ অনুযায়ী অর্থ মন্ত্রণালয় ফান্ড ছাড় করবেন এবং বাজেটে তার বরাদ্দ দেওয়া হবে এবং প্রতি বছর সেটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে। এটা সবসময় চলমান প্রসেস এবং এটি যতগুলি এক এক বছর যতগুলি ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, ব্যবসায়ীরা আস্তে আস্তে তার ফল ভোগ করতে থাকবে এবং ব্যবসায়িক ব্যয় কমতে থাকবে। যেমন ধরুন, একটি পণ্য পরিবহনের ক্ষেত্রে যতগুলি ব্যারিয়ার কমানো যাবে ততই ব্যবসায়ীদের বাণিজ্য ব্যয় কমবে, খুবই স্বাভাবিক। কিন্তু ইমপ্লিমেন্টটা কারা করবেন? সরকার করবেন। আরও বলেছেন লজিস্টিক পলিসি এবং বাণিজ্য সহায়তা। বাণিজ্য সহায়তাটা কি? বাণিজ্য সহায়তা হচ্ছে একজন বিজনেসম্যান, একজন শিল্প উদ্যোক্তা তার প্রয়োজনে যে সমস্ত সাপোর্ট দরকার, যেমন কোনো এজেন্সির পারমিশন দরকার, ট্রেড লাইসেন্স, তার ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, আমদানি রপ্তানি লাইসেন্স, বিন, ভ্যাট রেজিস্ট্রেশন, এই যে যতগুলি কাগজপত্র, যতগুলি ছাড়পত্র, যতগুলি এনওসি দরকার, যতগুলি লাইসেন্স দরকার, সবগুলি যদি ঠিক মতো কম সময়ের মধ্যে হয়রানি ছাড়া পাওয়া যায় তাহলে ব্যবসায়ীদের বাণিজ্য ব্যয় কমবে। আমি বিনীতভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের কাছে আবেদন করব, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মানসিকতা যেদিন থেকে চেঞ্জ হবে, যে তারা আন্তরিকভাবে পজিটিভ চিন্তা করে হয়রানি যাতে না হতে হয় সেগুলির কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেগুলি চিন্তা করে যেদিন থেকে পজিটিভ কাজ শুরু করবেন। একজন বিজনেসম্যানকে তার কাছে মূল ভিআইপি পার্সন মনে হবে। তিনি গেলে তাকে কিভাবে তাড়াতাড়ি সাপোর্ট দেওয়া যায়, বাংলাদেশের রাজস্ব আয়, জাতীয় আয় কিভাবে বাড়বে তার সাপোর্টের কারণে, যেদিন থেকে ওনারা চিন্তা করা শুরু করবেন সেদিন থেকেই বাণিজ্য ব্যয় কমতে থাকবে। লজিস্টিক সাপোর্ট দিলেও কমতে থাকবে, না দিলেও কমতে থাকবে। ওই মানসিকতার কারণে অনেক কিছু পরিবর্তন হবে। আমি আশা করব বিষয়টি বুঝতে পেরেছেন। আরও একটি বিষয় আলাপ আলোচনা হয়েছে যে কেন ঋণ প্রবাহ কমেছে এবং কেন সুদের হার বেড়েছে।
রিজার্ভ কমে যাওয়ার কারণে, রিজার্ভের স্বল্পতার কারণে বাংলাদেশ ব্যাংক আমদানির উপরে কিছুটা রেস্ট্রিকশন দিয়েছিল। সেখানে মূলধনী যন্ত্রপাতি আমদানি প্লাস কাঁচামাল আমদানির ক্ষেত্রেও অনেকটা ব্যারিয়ার দেওয়া হয়েছিল, যদিও এখন অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। সেখানে বলা হয়েছে যে রিজার্ভের পরিমাণ যদি 25 থেকে 27 বিলিয়নের মধ্যে চলে আসে তাহলে ব্যাংকগুলির এই এলসি খোলার ক্ষেত্রে ব্যারিয়ার অনেক কমে যাবে। তো সুখবর হচ্ছে জানুয়ারি মাসের রিজার্ভের পরিমাণ $25 বিলিয়ন উন্নীত হয়েছে এবং আস্তে আস্তে বাড়ছে। আশা করি যে আস্তে আস্তে এটির পরিমাণ বাড়তে থাকবে এবং ব্যাংকগুলির এলসি করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যে ব্যারিয়ার দিয়েছিল বিশেষ করে মার্জিনের ক্ষেত্রে, সেটি আস্তে আস্তে তুলে নেবেন বলে আমি আশা করি এবং এটা দিলে বাংলাদেশের আমদানিকারকদের অনেক উপকার হবে এবং বাংলাদেশে পণ্যের যে স্বল্পতা তৈরি হয়েছে এবং বাজারে যে স্বল্পতা তৈরি হয়েছে সেগুলি আস্তে সরবরাহ বাড়বে। এটি হচ্ছে মূল কথা এবং আমার বিশ্লেষণ হচ্ছে যে যেটা আলোচনা হয়েছে সেগুলি সবগুলি ঠিক আছে, কিন্তু মূলত একটি ব্যাংকের ঋণ দেওয়ার সক্ষমতা তৈরি হয় কিভাবে? আমানতের প্রবাহ বাড়লে এবং যে লোনগুলি দেওয়া আছে সেগুলি আদায় হলে, এই দুইটি মিলিয়ে আসলে পরবর্তী নতুন লোন দেওয়ার সক্ষমতা ব্যাংকগুলির বৃদ্ধি পায়। কিন্তু আমরা কি দেখেছি, এই যে গত বছর এবং গত বছরের তুলনায় এবছরে ডিপোজিটের পরিমাণ বৃদ্ধির পরিমাণ কমেছে। তার মানে গত বছর যে পরিমাণ ডিপোজিট বেড়েছিল তার থেকে এখনকার গত বছরের তুলনায় এবছরের বৃদ্ধির পরিমাণ কমেছে। পত্রিকায় এসেছে 42% বৃদ্ধির পরিমাণ কমেছে। আমি আরেকটি ভিডিও করব, সেখানে আপনারা সেটা দেখবেন। তাহলে এটা কি হয়েছে? ডিপোজিটের পরিমাণ কমেছে। কেন কমেছে? দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার কারণে মানুষ তাদের যে সঞ্চয়, সেই সঞ্চয় কোনো ক্ষেত্রে ভেঙে তাদের জীবিকা এবং জীবন জীবিকা চালাতে হচ্ছে। তাহলে আমানত কমেছে এবং আমানত কমলেই ব্যাংকের লোন দেওয়ার বা ঋণ দেওয়ার সক্ষমতা কমে যায়। অন্যদিকে আমরা শুনেছি বিভিন্ন রকম খারাপ নিউজ, আমরা জানছি, দেখছি, শুনছি ব্যাংকগুলোতে টাকা পাচার হয়েছে, নামে বেনামে অনেক লোন যেগুলো দেওয়া হয়েছে সেগুলি আদায় হওয়ার সম্ভাবনা কম। এই হাজার হাজার কোটি টাকা ব্যাংকিং সেক্টর থেকে বাইরে চলে গেছে, যেগুলি ব্যাংকে খারাপ লোন, মন্দ লোন হিসেবে এখন আমরা দেখতে পাচ্ছি। সেগুলির কারণে ব্যাংকের লোন আদায়ের পরিমাণ কমে গেছে এবং ব্যাংকগুলি নতুন লোন কিন্তু দেওয়ার ক্ষেত্রে অনেক বিচার বিশ্লেষণ করছেন এবং কিছুটা অবজারভেশনের মধ্যে আছেন। এই যে জিনিসগুলি হচ্ছে যে কারণে লোনের পরিমাণ প্রবাহ কমে গেছে। আশা করি আমানতের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাবে, ব্যাংকগুলিও তাদের সক্ষমতার জায়গায় ফিরে আসবে এবং যে ব্যাংকগুলির সমস্যা জর্জরিত ব্যাংক রয়েছে তারাও আস্তে আস্তে কামব্যাক করার চেষ্টা করছে। জনগণ তাদের আস্থা ব্যাংকের উপরে রেখেছে, তাদের আস্থাও বাড়ছে এবং আশা করি এই সক্ষমতা নতুন করে ব্যবসায়ীদেরকে উৎসাহিত করবে এবং ব্যাংকও তাদের সক্ষমতা ফিরে পাবে এবং আমাদের ব্যাংকিং সেক্টর আবারও আগের জায়গায় চলে আসবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।